এই যে সিন্ধু জল চুক্তি ভারত বাতিল করে দিল, জারদারি তো প্রেসিডেন্ট হয়ে একটা কথা বলবেন না, তেনার কোনো কথাই নেই। কোথায় আছেন তিনি? নিজস্ব প্রযুক্তিতে যেরকম তৈরি হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা ডিআরডিওর যে সমস্ত ক্ষেপণাস্ত্র বিভিন্ন পাল্লার, সেই সমস্ত ক্ষেপণাস্ত্রকে অ্যাটাচ করে তার মডিফিকেশনস হচ্ছে, এবং তার সাথে রাফালে আরও 26টি রাফালে সংযোজিত হচ্ছে ফ্রান্সের সাথে চুক্তি অনুযায়ী। অর্থাৎ যে টার্গেট ভারত করেছিল 2029 সালের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর একদম পুরোপুরি মডার্নাইজেশন, সেই মডার্নাইজেশন অনেকটাই এই সুযোগে কিন্তু এগিয়ে যাচ্ছে। ভারত তার মহড়া দিয়েছে, এক একটা বঙ্গোপসাগর, আরব সাগর থেকে ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছে। Rocket fire! Alarm missile! Alarm missile! Weapons free! Weapons free! অনেকে এটা বলার চেষ্টা করেছেন, এই দেখো পাকিস্তান চীনকে ফোন করেছিল ইশাক দার, যিনি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এবং চীন তাকে বলেছে যে পাকিস্তানও সন্ত্রাসবাদ দ্বারা আক্রান্ত। কোনোভাবে এই সংঘাতের মধ্যে বালুচিস্তান নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে বা বিশ্বের বিভিন্ন দেশ তার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, ভারত যদি দিয়ে দেয়, ব্যাস চায়নার তাহলে কি হবে? ইরানের চাবাহার বন্দরে আবার ভারতের ইনভেস্টমেন্ট রয়েছে। ইরান বিভিন্ন সময় বিপদে আপদে তেল দিয়েছে, আবার ইরান থেকে তেল নিচ্ছে এখন চায়না। যদি কোনোভাবে ইরানকে একটা কারণেই কিন্তু এবার আমেরিকা বাগে নিয়ে আসতে চাইছে, সেটা কি? সেটা হচ্ছে ইরান কিন্তু এই হামাসকে, হুতিকে এবং লেবাননে হিজবুল্লাহকে সরাসরি মদদ দিয়েছে, তাদের অস্ত্র ভান্ডার তৈরি করে দিয়েছে। এবং ইরান ইউরোপের আমেরিকার টার্গেটে রয়েছে। সংঘাত এখন তীব্র, চরমে সংঘাত। ভারত এবং পাকিস্তানের সংঘাতের জেরে পাকিস্তানের অবস্থা এখন অনেকটা ওই ল্যাটা মাছের মতো। বড় ল্যাটা মাছ দেখেছেন তো, মাথা ধরলে সঙ্গে সঙ্গে ওই দিকটা হচ্ছে, পেছনের দিকটা এরকম ছটফট ছটফট করতে থাকে। মাথা ধরেছে পাকিস্তানের। দীর্ঘদিন ধরে পাকিস্তান ভারতের যে সন্ত্রাস রপ্তানি করেছে, ভারত হচ্ছে রপ্তানি করে ভারতে একটা নির্দিষ্ট ভূখণ্ড এবং কতগুলো জায়গায় লোকেশনে তারা বারবার ভারতকে আঘাত করে দুর্বল করতে চেয়েছে। জঙ্গি পাকিস্তান ইতিমধ্যে গোটা পৃথিবীতে একটা সুনাম অর্জন করেছে। সুনাম বলবো না, এটা দুর্নামই হয়। সেটা হচ্ছে ভাড়াখাটা দেশ। ভাড়াখাটা দেশ মানে বুঝতে পারলেন? ধরা যাক কোনো দেশে গিয়ে আক্রমণ করতে হবে, জঙ্গি ভাড়া দিতে হবে, জঙ্গিদেরকে ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিল এবং তার বিনিময়ে সাহায্য নিল। এই সাহায্যের একটা কানাকড়ি হচ্ছে ওই জঙ্গিদের ফ্যামিলিতে দিয়ে দিল। এই যে জঙ্গি যাদেরকে তৈরি করা হচ্ছে, সেটা পাকিস্তানের অত্যন্ত দরিদ্র পিছিয়ে পড়া অঞ্চল থেকে তাদেরকে তুলে নিয়ে আসা হয়। কেউ কেউ মাদ্রাসায় পড়েছে, বিভিন্ন স্তর অবধি গেছে। তাদের মধ্যে মাদ্রাসা ট্রেইনড যারা আর কি প্রায় সর্বোচ্চ স্তর অবধি তালিম নিয়েছে, তাদেরকে রীতিমতো ধীরে ধীরে তাদেরকে কমান্ডার পদে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে এটা চলছে, এটাই তাদের পেশা। এবং লস্কর-ই তৈবা বা জৈশ-এ মোহাম্মদ এই ধরনের প্রচুর অর্গানাইজেশন এবং তাদের কতগুলো অর্গানাইজেশনস আছে, তারা মূলত জম্মু কাশ্মীর, কখনো কখনো বালুচিস্তানের উপর, কখনো কখনো আফগানিস্তানের দিকে এবং অন্যান্য দেশগুলোতেও হচ্ছে তারা জঙ্গি সাপ্লাই দেয়। কিভাবে জানেন তো? এই ইউরোপের দেশগুলোতে বিভিন্নভাবে অভিবাসীরা যারা যায়, সেই অভিবাসীদের মধ্যে এরকম অনেক তালিমপ্রাপ্ত লোক থাকে এবং তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, বিভিন্ন ভাষায় শিক্ষিত করা হয়। তারা গিয়ে ঠিক একই কাজ করে। একই কাজ করে মানে হচ্ছে মসজিদ স্থাপন করলো, তারপর হচ্ছে বিভিন্ন জনসমষ্টির মধ্যে তারা নানা রকমভাবে তাদের যে সমস্ত ইসলামিক কার্যক্রম রয়েছে সেগুলোকে তারা করে। ধর্মের নাম করে, ধর্মকে এরকম বিস্তৃতভাবে ব্যবহার করে পাকিস্তান গোটা ইসলামকে কলুষিত করেছে। অথচ মুখে কত বড় বড় কথা, বড় বড় কথা হচ্ছে। এক হচ্ছে মদিনা, মদিনার পর নাকি পাকিস্তান। ইসলামে
এরকম কি কোনো উল্লেখ আছে, বা কোথাও এরকম পাকিস্তান বলে উল্লেখ আছে? হিন্দুস্তান আছে, বা সিন্ধু সভ্যতার কথা আমরা জানি। আসলে পাকিস্তান এই রকম একটা পরিস্থিতি তৈরি করেছে, এবং যে পরিস্থিতিতে এবার নিজে একটা আবদ্ধ হয়ে গেছে। কীরকম হয়েছে এবার এক এক করে পেঁয়াজের খোসা এবার ছাড়াতে শুরু করব। এই মুহূর্তে পাকিস্তানের কাছে যদি ভারত একটা চরম থ্রেট হয়ে থাকে, এবং পাকিস্তান রীতিমতো ভয় পাচ্ছে, সেনাবাহিনীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার কারণ পাকিস্তানের সেনাবাহিনী গতকালই যেটা বলেছিলাম, যে মূলত পাঞ্জাবিদের দ্বারা এটা পরিচালিত হয়, অর্থাৎ সর্বোচ্চ স্তরের যারা জেনারেল হয় অধিকাংশই তারা পাঞ্জাবি, দু একজন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু তারাও ওই পাঞ্জাবিদের হয়েই ভাড়া খাটে। যেমন হচ্ছে জারদারি প্রেসিডেন্ট, যার বউ উড়িয়ে দিল বোমা বিস্ফোরণে, যার শ্বশুরমশাই জুলফিকার আলী ভুট্টো, যাকে মেরে দেওয়া হলো ফাঁসিতে, একেবারে ঝুলিয়ে দেওয়া হলো, অথচ জারদারির কোনোদিন কোনো কথা শুনেছেন? এই যে সিন্ধু জল চুক্তি ভারত বাতিল করে দিল, জারদারি তো প্রেসিডেন্ট হয়ে একটা কথা বলবেন না, তেনার কোনো কথাই নেই। কোথায় আছেন তিনি? তিনি নাকি শোনা যাচ্ছে আরবে বসে আছেন, সৌদি আরবে। আর তার ছেলে বিলাওয়াল ভুট্টো, সে কোথায় মায়ের হত্যার বিচার চাইবে, বারবার বলবে, কোথায় তার দাদুকে কিভাবে পলিটিক্যাল ভিকটিম বানানো হয়েছিল সেটার কথা বলবেন না, সে বলছে সিন্ধু নদীর জলে নাকি ভারতীয়দের লাশ বইয়ে দেবে। ভাড়া খাটছে। ওই ভাড়া খাটা দেশের সংস্কৃতি হচ্ছে এখন ওই পাকিস্তানের। এবং তার সাথে একটা উন্নত সভ্যতার দেশ, বা আধুনিক সময়ে যারা ধরুন সেকুলার, বা যারা হচ্ছে লিবারেল পন্থী, কীভাবে লড়বে এই ধরনের যুক্তির সামনে বা এই ধরনের কার্যক্রমের সঙ্গে? কোথাও একটা সেনাবাহিনীর উপর ভরসা রাখতে হবে। ভারতীয় সেনাবাহিনী সেই কাজটা অত্যন্ত সুচারুভাবে করে যাচ্ছে 1947 সাল থেকে। 48 সাল একটা যুদ্ধ হয়েছিল, অপ্রস্তুত ভারতকে, সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত তখন অস্ত্রশস্ত্র কিছু ছিল না, তারপরেই হচ্ছে অতর্কিত আক্রমণ, এবং কাশ্মীরের কিছুটা অংশ নিয়ে পাক অধিকৃত কাশ্মীর, যেটাকে আমরা বলি পিওকে, তাদের কাছে আবার আজাদ কাশ্মীর, কাশ্মীর হাম লেকার রহেঙ্গে। আরে কাশ্মীর তো হাম লেকার রহেঙ্গে, कैसे लेंगे? এটা তো একটা বড় বিষয় রয়েছে। অত সোজা ভারতীয় সেনাবাহিনী কি তাকে ছেড়ে দেবে? বা এয়ারফোর্স, ভারতীয় এয়ারফোর্স এখন বিশ্বে একটা বড় রকমের বিস্ময় তৈরি করছে। নিজস্ব প্রযুক্তিতে যেরকম তৈরি হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, বা ডিআরডিওর যে সমস্ত ক্ষেপণাস্ত্র বিভিন্ন পাল্লার, সেই সমস্ত ক্ষেপণাস্ত্রকে অ্যাটাচ করে তার মডিফিকেশনস হচ্ছে, এবং তার সাথে রাফালে আরও 26টি রাফালে সংযোজিত হচ্ছে ফ্রান্সের সাথে চুক্তি অনুযায়ী। অর্থাৎ যে টার্গেট ভারত করেছিল 2029 সালের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর একদম পুরোপুরি মডার্নাইজেশন, সেই মডার্নাইজেশনস অনেকটাই এই সুযোগে কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন, আপনাদেরকে দেখিয়েছি তার আগের পর্বগুলোতে কিভাবে হরাইজন্টাল এক্সক্যালেশনস হচ্ছে বিভিন্ন সীমানাগুলোতে, এবং ভার্টিক্যাল এক্সক্যালেশনে ভারত তার মহড়া দিয়েছে। এক একটা বঙ্গোপসাগর, আরব সাগর থেকে ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছে। এগুলো দেখে পাকিস্তানের তো অবস্থা খারাপ, স্বাভাবিক। তার কারণ হচ্ছে এরকম একটা অবস্থা তৈরি হলে সবাই ছড়িয়ে পড়েছে। জারদারি রয়েছে সৌদি আরবে, তারপর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি বসে বসে ওই দেশে এখন একে বোঝাচ্ছেন তাকে বোঝাচ্ছেন বিভিন্ন গোষ্ঠীগুলোকে। তার কারণ হচ্ছে তার যারা এই সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো, তাদের নেতারা বলছে যে তারা তো সুরক্ষিত নয়, বিভিন্ন অজানা বন্দুকধারী এসে একের পর এক নিকেশ করে দিয়ে যাচ্ছে। হাফিজ মোহাম্মদের তো সমস্ত কিছু, তার যারা অ্যাসোসিয়েট, তারা কেউই তো আর বেঁচে নেই। একের পর এক অজ্ঞাত পরিচয় সমস্ত লোক এসে তাদেরকে মেরে দিয়ে চলে যাচ্ছে। এখন পাকিস্তান চাইছে যে বিভিন্ন দেশে গিয়ে যদি এবার হাত পাতা যায়। আমেরিকা সরাসরি না করে দিয়েছে, তার কারণ ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানিদের একদম সহ্য করতে পারেন না। তার দেশ থেকে তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন যত সমস্ত অকম্মা বেকুব, এই দেশে রাখলে তাদের অসুবিধা, তাই বার করে দিচ্ছেন। এবং কোনো রকম সাহায্য সহযোগিতা অনেক আগেই বন্ধ করে দিয়েছে। যে সমস্ত ফান্ডগুলো বিভিন্ন পাকিস্তানের এনজিওগুলোকে ফান্ডিংয়ের মাধ্যমে জঙ্গি বিভিন্ন কার্যকলাপের মধ্যে ব্যবহৃত হতো,
সেগুলো সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটেন ভেবেছিল ব্রিটেনের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে, কিন্তু ব্রিটেন এ ব্যাপারে খুব একটা কর্ণপাত করছে না এবং ব্রিটেন এখন নজর দিয়েছে তার দেশকে পুনর্গঠনে। লেবার পার্টির যিনি প্রধানমন্ত্রী স্টিয়ার কিরমার, তিনি অনেকদিন পরে তারা কনজারভেটিভদের হারিয়ে যেহেতু ক্ষমতায় এসছে, এই সমস্ত বিষয়ে তারা ঢুকতে চাইছে না এবং সেই দেশেও কিন্তু ভিজিলেন্স মারাত্মক, বিশেষ করে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু ব্রিটেনের যারা গোয়েন্দা সংস্থা M5 M6 তারা কিন্তু এই ব্যাপারগুলোতে যথেষ্ট নজরদারি শুরু করেছে। কিন্তু দুটো দেশ জানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে ভয়ঙ্কর অসুবিধার মধ্যে পড়বে। এই দুটো দেশের মধ্যে যে কোনো একটি দেশ কি এই সংঘাতের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে যেতে পারে? কোন সেই দেশ? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে। একটু চিন্তা করুন, একটু ভেবে দেখুন কোন দুটো দেশ হতে পারে। প্রথমেই আপনাদের মাথায় আসবে চীন। একেবারে ভুল নয়, ঠিকই বলছেন। চীনের একটা বিষয় রয়েছে, চীন এখন দ্বৈত সংকটে পড়েছে। অনেকে এটা বলার চেষ্টা করেছে না, এই দেখো পাকিস্তান চীনকে ফোন করেছিল ইশাক দার, যিনি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এবং চীন তাকে বলেছে যে পাকিস্তানও সন্ত্রাসবাদ দ্বারা আক্রান্ত। হ্যাঁ, পাকিস্তান সন্ত্রাসবাদ দ্বারা আক্রান্ত মানে টিটিপির কথা বলেছে না, যে খাইবার পাখতুনখোয়া, সেখানে প্রচুর পাকিস্তানি সোলজার মারা গেছে। অফিসার নয়, অফিসাররা মূলত হচ্ছে পাকিস্তানের যারা অফিসার হয় তারা বিভিন্ন চাকরি অবস্থায় প্রচুর টাকা পয়সা সেই নিয়ে বিভিন্ন দেশে তারা প্রচুর সম্পত্তি করেন। এই যে আসিম মুনির, তারা আমেরিকা, কানাডা, জার্মানি, ইংল্যান্ড, 4টে দেশের সম্পত্তি, সমস্ত পরিবারকে ওখানে পাঠিয়ে দিয়েছে। তারা বিভিন্ন ভালো ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং আর্মি জেনারেল থেকে মধ্যে এই ব্যাপারটা রয়েছে এবং ISI যারা রয়েছেন, ডিরেক্টর জেনারেল, এইসব পদে যারা রয়েছেন, মূলত তারা এই কাজটাই করেন। হচ্ছে সমস্ত ফান্ডগুলো নিয়ে এসে তার একটা অংশ ভাগাভাগি হয়ে যায়, চলে যায়, আর হতদরিদ্র পাকিস্তানিদের ভাড়ায় নিয়ে এসে তাদের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের এজেন্ট হিসাবে তাদেরকে প্রেরণ করা হয়। পরিষ্কার ছবি এটা। এবং তার সাথে আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাকিস্তানের যারা ধরুন আর্মির যারা হচ্ছে অধস্তন, এই ধরা যাক ল্যান্স নায়েক বা সুবেদার, তাদের অবস্থা খুব করুণ। সামান্য একটু ডাল, রুটি, ভাকরি এসব খাওয়ার জন্য তাদের অনেকক্ষণ সহ্য করতে হয় এবং তারা ফ্রন্ট লাইনে লড়ে। ভারতীয় সেনাবাহিনীর মতন নয়। ভারতীয় সেনাবাহিনীর অফিসাররা যুদ্ধের সময় থাকে একেবারে সাধারণ সোলজার, অর্থাৎ ল্যান্স নায়েক, সুবেদার, হাবিলদারের সাথে হয়তো মেজর যুদ্ধ করছেন। বর্ডার সিনেমাটা দেখবেন মেজর লাস্টে কিন্তু রয়েছে এবং প্রতি মুহূর্তে সবাইকে দেখভাল করছেন মেজর। এটাই ভারতীয় সেনাবাহিনী। অনেকে ভারতীয় সেনাবাহিনীর স্ট্রাকচারটা ঠিক বুঝে উঠতে পারেন না। ভারতীয় সেনাবাহিনীর যে আইন রয়েছে সেখানে যুদ্ধক্ষেত্রে অফিসার র্যাঙ্ক থাকে, আর পাকিস্তানি অফিসাররা তখন রাওয়ালপিন্ডি থেকে বসে বসে শুধু লেজ নাড়াতে থাকে, আর পয়সাটা এলে টাকা পয়সা তার উপর প্রথম হচ্ছে কবজা করে নেয় এবং এইভাবে কিন্তু তারা ওই দেশের রাজনৈতিক দলকে এইভাবে তারা পরিচালনা করে। দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে লড়ছে বালুচিস্তান। সেই বালুচিস্তানের নিচে যে একেবারে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য, মিনারেলস যেন ওখানে রয়েছে, সেটাকে উত্তোলন করতে হবে। পাকিস্তানের হাতে সেই টেকনোলজি কোথায়? তাই চায়না ওখানে ইনভেস্ট করেছে। যদি কোনোভাবে এই সংঘাতের মধ্যে বালুচিস্তান নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে বা বিশ্বের বিভিন্ন দেশ তার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, ভারত যদি দিয়ে দেয়, ব্যাস, চায়নার তাহলে কী হবে? এত বিলিয়ন ডলার সেখানে ইনভেস্ট করেছে, তাই চায়না চাইছে না এই সংঘাত খুব দীর্ঘায়িত হোক। আবার মুখ ফুটে বলতেও পারছেন না যে ভারত যে দীর্ঘদিনের সন্ত্রাসবাদের শিকার সেটা চায়না জানে, ভালো মতো জানে। চায়নার পঞ্চশীল নীতি এখন আর সে মানে না। তার নিজস্ব ঐশ্বর্যকে বাড়াবার জন্যে জাতীয়তাবাদকে সঙ্গী করে চায়না তার যে আজ বৈদেশিক পলিসিটাকে তৈরি করেছে, সেখানে সে সব কিছু জানে যে কীভাবে সন্ত্রাসবাদ দ্বারা ভারত রক্তাক্ত হচ্ছে। তথাপি তার কোনো হেলদোল নেই, সে শুধু ভাবছে নিজের উন্নতির কথা, ভবিষ্যতের কথা। তাই বালুচিস্তান প্রশ্নে চায়না কোথাও একটা ভারতকে নিবৃত্ত করতে চাইছে।
আরও একটি দেশ আছে, ভারতের অত্যন্ত বন্ধু দেশ, এবং তার সাথে পাকিস্তানকেও সে বিভিন্ন সময় মদত দিয়েছে, শিয়া দেশ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইরানের কথা বলছি। ইরানের চবাহার বন্দরে আবার ভারতের ইনভেস্টমেন্ট রয়েছে। ইরান বিভিন্ন সময় বিপদে আপদে তেল দিয়েছে, আবার ইরান থেকে তেল নিচ্ছে এখন চায়নাও। যদি কোনোভাবে ইরানকে একটা কারণেই কিন্তু এবার আমেরিকা বাগে নিয়ে আসতে চাইছে, সেটা কি? সেটা হচ্ছে ইরান কিন্তু এই হামাসকে, হুতিকে এবং লেবাননে হিজবুল্লাহকে সরাসরি মদত দিয়েছে, তাদের অস্ত্র ভাণ্ডার তৈরি করে দিয়েছে, যে কারণে ইসরায়েলকে আজ লাগাতার যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং আমেরিকাকেও ইসরায়েলের পক্ষ নিতে হচ্ছে, এবং ইরানকে বলেছিল শয়তানের অক্ষ ডোনাল্ড ট্রাম্প। তাই ইরানকে বাগে আনতে চাইছে। ইতিমধ্যেই দেখেছেন যে ইরানে একটা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের যে ছবিটা যদি হয়, আমি এডিটর আমাদের সরোজকে বলবো সেই ছবিটা, স্টিল ছবিটা দেখাতে। দেখুন বিস্ফোরণের পর কীরকম একটা আগুনের পর যে ধোঁয়াটা কীরকম একটা ব্যাঙের ছাতার মতো মাশরুম, এটা কিসের ইঙ্গিত করে? হিরোশিমা নাগাসাকির ছবির সাথে মিলে দেখুন একই ছবি। অর্থাৎ ইরানের পরমাণু জায়গাগুলোকে অ্যাটাক করছে এখন ইসরায়েল এবং আমেরিকা। তাই ইরান কখনোই চাইবে না এই যুদ্ধটা যদি লেগে যায় এবং এটা সর্বাত্মক যুদ্ধে যায়, তাহলে চাবাহার বন্দর এবং চীন দুটো ক্ষেত্রেই কিন্তু ইরানের এক গভীর সমস্যায় পড়বে, এবং ইরান ইউরোপের আমেরিকার টার্গেটে রয়েছে। তাই এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই জটিল পরিস্থিতি থেকে ভারত এই মুহূর্তে কূটনৈতিকভাবে প্রথম রাউন্ডেই যেটা করতে পেরেছে, পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দিয়েছে। চীন সরাসরি নেই, চীন বলেছে এই উপমহাদেশে তাহলে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। ঠিকই কথা, এই উপমহাদেশ অর্থাৎ চীন যদি দেখেন, এইদিকে যদি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, পৃথিবীর 800 কোটি জনসংখ্যার মধ্যে 400 কোটি এই অঞ্চলই তো হয়ে গেল। তাহলে এখানে যদি একটা সর্বাত্মক যুদ্ধ তৈরি হয়, তাহলে অবশ্যই এই পরিস্থিতি এক ভয়ঙ্কর জায়গায় যাবে। ঠিকই বলেছে চীন, এই জায়গায় ভুল কিছু নয়। কিন্তু দীর্ঘদিন ধরে এই সত্যকে সামনে নিয়ে এসে ভারতীয় ভূখণ্ডে নিরীহ ভারতীয়দের উপর দিনের পর দিন এই সন্ত্রাসবাদকে চাপিয়ে দেওয়া এবং চোখ বন্ধ করে থাকা, এটা কি তাহলে চলতেই থাকবে? এ চলতে পারে না। তাই এক নতুন ধরনের কূটনীতি তৈরি হবে। সেই কূটনীতি নিয়ে বিস্তারিতভাবে পরবর্তী এপিসোডগুলোতে বলবো যে যে কী হতে চলেছে আগামী দিনের ভারতের কূটনৈতিক প্রক্রিয়া, নিঃসন্দেহে আপনাদের কাছে বলবো। তবে এই মুহূর্তে একদিকে মহড়া যেমন চলছে, ঠিক তেমনিভাবে একটা কথা আপনাদেরকে বলে দিই, বিনা স্বার্থে মহড়া কিন্তু হচ্ছে না। ভারত বুঝিয়ে দেবে এবং এমন বোঝাবে যে সেটা কিন্তু পাকিস্তান, চীন সকলের কাছে একটা লেসন হয়ে থাকবে। পাক অধিকৃত কাশ্মীরের এত বড় অঞ্চল বা এত কিছু নিয়ে এই ধরনের দুর্নীতি পরায়ণ অফিসার, যাদের উপর তার সেনাবাহিনীর আস্থা নেই, সে দেশের জনগণকে এমনভাবে তারা শোষণ করছে, শাসন করছে, যে তাদেরকে বিভিন্ন দেশের ভাড়া খাটা জঙ্গি হিসাবে প্রেরণ করছে। তারা আবার ভারতের ভূখণ্ডে ঢুকে ভারত বিদ্বেষী বা যারা হচ্ছে মৌলবাদকে প্রশ্রয় দিয়ে আসছে, সেই মৌলবাদীদের উপর তারা কাঁধে চেপে বসে যৌথভাবে আক্রমণ নামাচ্ছে সাধারণ নিরীহ ভারতবাসীর উপর। ভারতবর্ষের অর্থনীতিকে বিপন্ন করছে। একটা দেশে যদি চরম বেকারত্ব তৈরি করা যায়, একটা দেশে যদি চরম এই ধরনের অব্যবস্থা তৈরি করা যায়, তাহলে আখেরে লাভ পাকিস্তানের সেই জেনারেলরা মোচে তখন তা দিয়ে ইংল্যান্ডে বসে তারা হচ্ছে একেবারে চা খেতে খেতে তারা তখন বলবেন এই তো চেয়েছিলাম, এবং সেই লক্ষ্যে তারা এগোতে চাইছে। এ লক্ষ্যকে ভেস্তে দিতেই হবে। তাই ভারতীয় কমান্ড এখন প্রস্তুত। সিডিএস চিফ, যিনি চিফ ডিফেন্স স্টাফ, তিনি এই মুহূর্তে বারবার করে দফায় দফায় বৈঠক হচ্ছেন এবং প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন। সমস্ত বাহিনী যেমন প্রস্তুত আছে, চূড়ান্ত আঘাত আনার আগে সমস্ত দিকটা ভেবে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এই কদিনে, মাত্র 4-5 দিনে কিন্তু পাকিস্তানের অর্থনীতির অবস্থা অত্যন্ত ভয়াবহ জায়গায় চলে গেছে, এবং জিনিসপত্রের যে জায়গায় গিয়ে গেছে
মানুষ মানুষকে বিক্রি করতে শুরু করবে। পাকিস্তানে এই ধরনের বহু উদাহরণ আছে, ছবি আছে। এটা কি উন্নত বিশ্বের ছবি? তাই এই উন্নত বিশ্ব এবং এই বিশ্বের ব্যবস্থাকে যারা জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে দিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে, তাদের বিরুদ্ধে কিন্তু একটা সর্বাত্মক লড়াই শুরু হয়েছে এবং সেটা একটা সংঘর্ষের রূপ হিসাবে এখন রয়েছে। সেটা দীর্ঘস্থায়ী একটা যুদ্ধের রূপ নিয়ে নেবে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু যুদ্ধ করার যে রসদ দরকার সেটা কিন্তু ভারতের হাতে এই মুহূর্তে রয়েছে। এবং ভারতবর্ষের জনগণ কিন্তু একটা বড় অংশ চাইছেন একটা অন্তত সবক শেখাতে হবে, যে কোনোভাবে একটা অন্তত সবক, যেটার কারণে হয়তো এই সুন্দর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেন মানুষ নিজেদের অনিরাপদ না মনে করতে পারেন। সেই দিকে এগোচ্ছে। আপনাদের কাছে এটাই আজকে বলতে চাইছিলাম, এই দুটো দেশের স্বার্থ জড়িয়ে রয়েছে বলে, এবং তারা চাইছে না যে একটা সর্বাত্মক যুদ্ধ হোক, চীন এবং ইরান। আজ এইটুকু বলে শেষ করছি, কিন্তু আপনাদের কাছে ভারতের বিকল্প কূটনীতি আগামী দিনে কি হতে চলেছে এই সমস্ত বিষয়ে পূর্বাভাস আপনাদেরকে অবশ্যই দেব। আজকের মতো শেষ করছি। অবশ্যই দেখুন ফেসবুক, ইউটিউব, সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা উপস্থিত আছি। আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন এবং অবশ্যই মতামত জানাবেন।